আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের আমার সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা নিয়ে আপনাদের সাথে আজকের আমার ব্লগ থাকছে। আর গরুর মাংস খেতে খেতে তো সবারই একদম রুচি উঠে গেছে, যার জন্য আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর এই রান্না বাড়া নিয়েই তো মেয়েদের জীবন থাকে। পৃথিবীতে এমন কোনো মেয়ে মানুষ নেই যে বলতে পারে বুকে হাত রেখে যে আমি কখনো রান্নাঘরে যাইনি, আমি কখনো রান্না বাড়া করিনি। হ্যাঁ, হয়তোবা কেউ একটু একটু জানে, কেউ পুরোপুরি জানে, কিন্তু মেয়েদের জীবনটাই থাকে রান্না বাড়া, এর বাইরে আর কোনো কিছু নেই। কারণ তুমি যত শিক্ষিতই হও না কেন, তুমি যত কিছুই করো না কেন, একটা সময় গেলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার রান্নাঘরে যেতেই হচ্ছে, তোমার রান্না করতেই হচ্ছে। তুমি সেটা জানো আর না জানো, না জানলে হয়তো বা শিখিয়ে নেওয়া হচ্ছে, আর জানলে তো হয়েই গেল। সো আমাদের দেশে যেই প্রেসিডেন্ট ছিল, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, উনিও কিন্তু দেশ সামলে হলেও, মানে যাই করেছে দেশ সামলে হলেও হচ্ছে উনি পাকের ঘরে একবার হলেও যেত, উনি রান্নাবাড়া করতো, পাক শাক নিয়ে উনি ব্যস্ত থাকতো, উনিও রান্না করে ওনার ঘরের মেম্বারদের খাওয়া দাওয়া করাতো। সো কেউ কখনো বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি কখনো রান্নাঘরে যাইনি, আমি কখনো রান্না করিনি। আর যাদের নাকি রান্নার প্রতি একটা আগ্রহ থাকে তারা অবশ্যই সেটা বেশি বেশি করে। যাদের আগ্রহ নেই তারাও হয়তো বা একটু একটু যায়। কখনো যদি মা একটু রাগ করে বলে যে আজকে আমি রান্নাবাড়া করবো না, তোমারটা তুমি করে খাও, তখনও দেখা গেছে যে আমাদের ডিম ভাজি করে হলেও খেতে হয়েছে। মানে যেটা আমার সাথে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ব্লগে আমি সারাক্ষণ রান্নাবাড়ার ভিডিও দিয়ে থাকি, ঘোরাঘুরির ভিডিও দিয়ে থাকি। হ্যাঁ ভাই, মানুষের লাইফটা এর ভিতরে আবদ্ধ থাকে। একজন হাউসওয়াইফের জন্য এর থেকে বেশি আর কোনো কাজ থাকে না। তার সংসার ছাড়া এর বাহিরে আর কোনো কাজ থাকে না। সে যা করবে তার সংসারের জন্য করবে, তার সংসার নিয়ে করবে, তার সংসারের ভেতরে করবে। এটাই থাকে একজন হাউসওয়াইফের মানে নিয়ম বলা যায়। বিকজ আমার কাজটা কি থাকছে, আমি ঘরের ভেতরে সারাক্ষণ থাকছি, আমি রান্না করছি, আমি ফার্নিচার গোছাচ্ছি, আমি আমার বাচ্চাদের সামলাচ্ছি, আমার ঘরটাকে সাজানোর জন্য আরও কী কী প্রয়োজন সেটা দেখছি, কোন জিনিসটা কিভাবে রাখলে সুন্দর দেখা যাবে সেটা দেখছি। সো আমরা বলতেই পারি যে একজন হাউসওয়াইফের জন্য সংসার জীবনটাই থাকে তার মূলত কাজ। আর হচ্ছে এর ভিতরে সবথেকে বড় ডিউটি থাকে হচ্ছে রান্নাবাড়া। মানে হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকেই আর কি মাথায় চলে যায় আজকে কী রান্না হবে, আজকে কী রান্না করব। দেন হচ্ছে আজকে ঘর দুয়ার এভাবে রাখছি, এভাবে গুছাচ্ছি, এভাবে করছি। আবার আমি যেভাবে গুছাচ্ছি সেটা দেখবেন ঠিক উল্টো হয়ে যাচ্ছে। কিভাবে? সেটা হচ্ছে যদি বাচ্চা থাকে একটা, মানে হচ্ছে আমি এভাবে গুছিয়ে রাখছি, আমার বাচ্চাটা যেহেতু আছে ও এটা আম্মু এইভাবে না, এটা এইভাবে। আর হচ্ছে অনেক সময় তো বলারও প্রয়োজন মনে করে না যে আম্মু এটা এইভাবে রেখো না, এইভাবে রাখো। ও নিজে নিজেই সেটা করে নেবে। মানে ওদের উপরেও একটা দায়িত্ব থাকে যে ঘর দুয়ার গুছিয়ে রাখার জন্য। সেটা হচ্ছে ফ্লোরের ভিতরে খেলনা ফেলে রাখো, বালিশ টালিশ এভাবে এলোমেলো করে রাখো, এই জিনিসটা এখান থেকে ওইখানে নিয়ে রাখো, এই জিনিসটা এখানে বের করে আর রাখতেই হবে না, সেটা আম্মু রেখে দেবে, কোনো টেনশনই নেই। মানে হচ্ছে জীবনটা এরকম। সো যারা নাকি হাউসওয়াইফ তারা জানে যে ঘরটার ভেতরে কি কাজ থাকে। হ্যাঁ, অনেক হাজব্যান্ডরা এটা বলে থাকে যে ঘরে সারাদিন থাকো, কি কাজ করো। অনেক হাজব্যান্ডই অফিস থেকে এসে বা বাহির থেকে এসে যখন নাকি মানে রাগান্বিত হয়ে হাজব্যান্ড ওয়াইফকে বলে যে তুমি সারাদিন তো বাসায় থাকো, কি করো, শুয়ে বসে কাটাও, আমাদের মতো বাইরে গিয়ে কাজ করে দেখাও। আরে ভাই, আমি তাদেরকে বলি একটা দিন আপনি সংসারটা সামলে দেখেন, আপনার বাচ্চাটাকে একটাবার সামলে দেখেন, তখন বুঝবেন যে সংসারে কি কাজ থাকে। হাজব্যান্ড কী করে, বাহির থেকে আসে, অফিস থেকে এসেই সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। যখন বাচ্চাটা যাবে তখন বলবে এই তুমি ওকে ধরো না, ওকে সামলাচ্ছ না, ও আমাকে বিরক্ত করছে। বাট সংসারের যে প্রকৃত হাজব্যান্ড থাকে সে কখনোই আপনাকে এসে এই কথাগুলো বলবে না। কারণ সে নিজেও জানে যে আমি যেমন বাইরে থেকে পরিশ্রম করে এসেছি, সেও ঘরে পরিশ্রমই করে। ঘরের কাজটা যদি কাজ না হয় তাহলে বাইরের কাজটাকে আমি কেন কাজ ধরছি? আর বাইরের কাজটা যদি কাজই হয় তাহলে ঘরের কাজটাকে আমি কেন কাজ ধরতে পারবো না? যেমন পরিশ্রম আমি করছি তেমন পরিশ্রম ও হয়তো বা ঘরে থেকেই করছে, হয়তো বা কিছুটা মানে কম আর বেশি। তো আপনাদের সাথে আমি রান্নার ব্লগ শেয়ার করতে করতে আপনারা আবার কখনো বোরিং হয়ে যাবেন না। কারণ হচ্ছে মেয়েদের জীবনে এর থেকে বেশি আর কোনো কিছু থাকে না। মেয়েদের জীবনটাই থাকে রান্না বাড়া, ঘর গোছানো, এই। আর স্বৈরাচার হাসিনার কথা আমি এখানে উল্লেখ করেছি বলে কেউ আমাকে আবার কমেন্টে এসে বকা দেবেন না। আমি জাস্ট এটা আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলেছি যে যত বড় মানুষই হোক না কেন, যত বড় মেয়ে মানুষই হোক না কেন, সে সারা রাজ্য সামলে এসে হলেও তার রান্নাঘরে যেতেই হবে, তার রান্না করতেই হবে। ইভেন তাদের হাতা খুন্তি
খুন্তিটা হাতে নিতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তুমি যত কিছুই হও না কেন, যত রূপবতী হও, গুণবতী হও, তোমার হাজব্যান্ড তোমার হাতের রান্না এক বেলা হলেও খেতে চাইবে, আর তোমার জন্য তোমার সেটা করতেই হবে। সো আমি আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না, বাট রান্না বাড়া তো অনেক কিছুই হচ্ছে, বিকজ আমি আর ছোটো বেবি যেহেতু আপনারা সবাই জানেন, ওকে রেখে আমি ভয়েস ওভার দিতে পারছি না। ও আমার সাথে সারাক্ষণই থাকে, আমাকে ছাড়া কিছু বুঝে না। আর আমি যখনই ভয়েস ওভার দিতে যাব তখনই ও হয়তো বা কান্না করে উঠছে, নয়তো বা কোনো সাউন্ড করে উঠছে। আর আমার বড় ছেলের কথা তো নাই বলি, ওইটা তো না বলাই ভালো, বিকজ যখন ও দেখবে যে আমি আমার ভিডিওটা এডিট করার জন্য বসেছি বা ভয়েস ওভার দেওয়ার জন্য বসেছি, তখনই ও আমার সামনে এসে একটা হাসি দিবে, হাসি দিয়েই ও একটা সাউন্ড করবে, মানে জানার কথা যে আম্মুকে কীভাবে বিরক্ত করা যায়। আর আমার বাচ্চা দুইটাই, মানে আমি এখন ছোটোটার কথাও বলবো, কজ ও আমাকে খুবই বিরক্ত করে। ও মানে আমাকে সারাক্ষণ দৌড়ের ওপর রাখে এরকম বলা যায়। ওর সারাক্ষণ আমার কোলে থাকতে হবে, সারাক্ষণ আমার ওকে পাশে রাখতে হবে। মানে এমনও হয় যে ওর আমার কোলে না নিলেও হবে, মানে ওর পাশে আমার শুয়ে থাকলেই হবে। ও আমাকে দেখছে, ও হাসছে, ও হাত পা নাড়িয়ে খেলা করছে, বাট আমাকে ওর পাশে শুয়ে থাকতে হবে। অনেক বাচ্চাদেরকে দেখি মায়েরা রেখে ওদের মানে খেলার জন্য একটা স্পেস দেয়, ওরা খেলাধুলা করে, হাত পা ছোটাছুটি করে, তো ওইটা নাকি ওদের জন্য ভালো। মানে হচ্ছে আমার নানু বলে থাকে যে বাচ্চারা যত হাত পা নাড়িয়ে খেলবে তত ওদের এটা ভালো, ওদের গ্রোথের জন্য। ইভেন ডাক্তাররাও বলে। সো হচ্ছে আমি যখন ওকে রেখে আমি একটু বাইরে যাব, কাজ করে আসি, বা হচ্ছে আমি একটু রান্নাঘরে যাই, আমার রান্নাঘরে একটু কাজটা সেরে আসি, ওর কান্না শুরু হয়ে যাবে। তখন থেকে ও মানে এমন মনে হয় মানে ওকে আমার বড় ছেলে মারছে বা ওকে কেউ ধরে মারছে, এরকম একটা অবস্থা। তো আমি ওকে রেখে একদমই কাজ করতে পারি না, যার জন্য এখন আমি বলবো যে ও বিরক্ত করা শিখে গেছে, কিভাবে বিরক্ত করতে হয়। আর আমার বড় ছেলের তো তুলনাই হয় না, মানে একদিন যে আমার সাথে স্ট্রে করবে সেই বলবে যে আমি কিভাবে বসবাস করছি। তো যাই হোক, আমি রিসেন্টলি হচ্ছে আমার নানু বাড়ি যাই, মানে হচ্ছে নদ্দা যাই, তখন হচ্ছে ওইখানে আমি 2 দিন স্টে করি। আর আমার নানু লিটারেলি ওদের দেখে বলে যে কি অবস্থা, তুমি কিভাবে থাকো। তো এইভাবে থাকার মাঝখানেও লাইফটাকে এনজয় করতে হয়, ঘোরাফেরা করতে হয়। আমি লাইফটাকে এইভাবেই মেনে নিয়েছি, আর এইভাবেই আমার ভালো লাগে। সো সব কিছু ছেড়ে এই তো চলে গেলাম ঘুরতে, যেটা কিনা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম। এখন তো বর্ষার সিজন, যেহেতু এখন অনেক পানি জমে গেছে, পুকুর বলেন, খাল বিল বলেন, নদী নালা বলেন। তো এই বর্ষার সিজনটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওর, মানে হচ্ছে এই বর্ষার সিজনে সবাই টাঙ্গুয়ার হাওর যায় ঘোরার জন্য, বোট দিয়ে ঘোরার জন্য। তো আমার হাজব্যান্ড রিসেন্টলি হচ্ছে একটা বোট পিকনিকে গিয়েছিল, যেটা কিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো ও কোথাও যাবে আর আমাকে নিবে না, দেন হচ্ছে আমি কোথাও যাব না, সেটা তো হয় না। যদিও ওই পিকনিকটা যাওয়ার জন্য ও আমাকে ঘুষ দিয়ে গিয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো ওই পিকনিকটা যাওয়ার জন্য ও আমাকে 300 ফিট নিয়ে যায়, ওখানে নিয়ে গিয়ে ট্রিট দেয়, দেন হচ্ছে আমাকে নিয়ে আসে, আমাকে অনেক বোঝায়, দেন হচ্ছে ও পিকনিকটা যায়। বাট তারপরেও ওকে কোনো ছাড়াছাড়ি নেই, ও বোট পিকনিকে গেছে, যার জন্য কিনা আমাকেও বোট দিয়ে ঘোরাতে হবে। আর আমার বেবিটা যেহেতু ছোট, আমি ওই রকমভাবে বোটে ঘুরতে পারবো না। তো আমি এখান থেকে চলে যাই, আমার বাসা থেকে চলে যাই বেড়াই, যেখান থেকে আমি বোট দিয়ে 300 ফিট নীলা মার্কেট পর্যন্ত যাই। বাট আমার কথা হচ্ছে, তুমি যেহেতু পানিতে বোট দিয়ে ঘুরে এসেছো, আমাকেও ঘুরতে নিয়ে যেতে হবে। সো হচ্ছে আমি এখান থেকে বোট দিয়ে চলে যাই। আর ওয়েদারটা ওই দিন এত অসহ্যকর ছিল, যেটা বলে বোঝানোর মতন না। আর তার মাঝখানে আমি শেয়ার করে নিই, এটা হচ্ছে আমার একটা ছোটোবেলার স্মৃতি, যেটা এটাকে ডুবা টলার বলে। আমি যখন নাকি আব্বুর কাছে যেতাম, মানে হচ্ছে আমার আব্বু যখন সাভার থাকতো, ওইখানে যখন যেতাম, তখন আমি টলার থেকে অনেক গোসল করেছি নেমে নেমে লাফ দিয়ে। তো এটা আমার একটা আবেগময় স্মৃতি, এটা দেখে আমি একটু আবেগীয় হয়ে যাই। এখান থেকে চাচ্চু আমি অনেক লাফঝাপ করতাম, গোসল করতাম। তো যাই হোক, দেন আবার ফিরে আসি। তো হচ্ছে ও আমাকে বোট দিয়ে ঘুরতে নিয়ে যায়, এখানে আমরা সবাই চলে আসি। তো এত পরিমাণের গরম ছিল ওই দিন, যেটা কিনা বলে বোঝানোর মতো না, একদম অসহ্যকর গরম ছিল। আমি তো একদম ঘেমে টেমে একাকার, আমার মুখ দেখে বুঝতে পারছেন যে মুখের কোনো কিছুই আর আমার মুখে নেই, সব কিছু গলে গলে নিচে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে।
এমন এক অবস্থা। তার উপরে পরেছিলাম যেই ড্রেসটা, সেই ড্রেসটা ছিল হচ্ছে আপনার এত পরিমাণের গরম, এটাকে কি বলে, টিস্যু মেবি বলে। তো ওই কাপড়ের এত পরিমাণের গরম ছিল যে আমি একদম পাগলের মতো হুন্নে হয়ে শেষমেশ আমি নিজের চুলটা একদম মাথার উপরে বেঁধে ফেলি, যে এত গরম লাগছিল। আর এখানে আমার বেবি দেখছিল যে প্লেন যাচ্ছে, দেন হচ্ছে পানি, দেন হচ্ছে ট্রলার যাচ্ছে, এগুলো দেখছিল। আর এইখানের এই বাসাটা এত পরিমাণে সুন্দর, মানে হচ্ছে একটা মেয়েদের, একটা মানুষের ড্রিমি হাউস যে বলে সেইটা। অনেকটা দেখতে হচ্ছে আপনার ফেরি ফেরি কী বলে যাই হোক, ফেরিল্যান্ড মেবি বলে, হ্যাঁ, অনেকটা দেখতে ফেরিল্যান্ডের মতো লাগছে। আর সূর্যটা দেখুন, যদিও মেঘে ঢেকে আছে, বাট এত পরিমাণের গরম যেটা বলে বোঝানোর মতো না। দেন হচ্ছে আমরা নবান্নতে চলে আসি। আমরা প্রায়ই নবান্নতে যাই, নবান্নতে বসি, কজ 300 ফিটের ওই একটা জায়গার খাবারই ভালো লাগে। নবান্নর মানে ফিশ যেটা, সেটা ভালো লাগে। দেন হচ্ছে অক্টোপাস, দেন হচ্ছে স্কুইড, দেন হচ্ছে ক্র্যাব। তো এগুলো আমার খুব পছন্দ, যার জন্য কিনা আমরা নবান্নতে বেশিরভাগ যাই। এর আগেও গেছি, ওইখানে ফিশটা খেয়েছি, আপনারা দেখেছেন। আজকে আর গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে কোনো কিছুই খাবো না, এখান থেকে ডাইরেক্ট চলে যাব। তো বাবুর আব্বু বললো যেহেতু চলে এসেছি, সো কিছু খাওয়া দাওয়া করি। আর আমি যেহেতু এই ড্রেসটা পরেছি, এই ড্রেসের সাথে ম্যাচিং করে বাবুর আব্বু আমাকে ইয়াররিংস এনে দিয়েছে। আগেই বলেছি যে এত পরিমাণের গরম যে আমি সাজগোজও করিনি, আমি কোনো কিচ্ছু করিনি। আমার মনে হচ্ছিল আমি যত সাজবো আমার তত গরম লাগবে। বাট আমি ওখানে যাওয়ার পরে এটা ও নোটিস করেছে, মানে হাজব্যান্ড হতো অ্যাসা, আর কি বলবো। তো ও নোটিস করেছে যে আমি ইয়াররিংস চেঞ্জ করিনি, আমি গলায় কিছু পরিনি, আমি হাতে কিছু পরিনি। আর এখন তেমনভাবে সাজতেও ইচ্ছে করে না, যেহেতু বাবু হয়ে গেছে। মনে হয় কানে কিছু পরলেও ব্যথা পাবে, গলায় কিছু পরলেও ব্যথা পাবে, হাতে চুড়ি পরলেও ব্যথা পাবে। সো এখন ওইরকমভাবে কোনো কিছু পরতে ইচ্ছে করে না। বাট আমাকে রেখে এখানে ও চলে যায়, আমার জন্য ইয়াররিংস নিয়ে আসে। বাট শুধু ইয়াররিংস না, সারপ্রাইজলি ও হচ্ছে আমার জন্য মানে গলার একটা লকেটও নিয়ে আসে। সো আমি এখানে বলছিলাম যে এভাবে আমাকে সুন্দর লাগবে না, যদি চুলটা ছাড়তে পারতাম তাহলে ভালো লাগতো। বাট ছোট বেবি যেহেতু আছে, ছাড়া যাবে না। আর এখানে হচ্ছে আমার গলার চেনটা নিয়ে এসেছিল। তো আমি ওকে বলছিলাম যে তোমার এত দিকে কেন নজর থাকে, মানে আমি যে কোনো কিছু আজকে পরিনি সেটা ওর নজরে পড়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চেনটা গলায় দিচ্ছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগে, আপনারাও বলুন যে কেমন লাগে, মানে ওর পছন্দটা কেমন। দেন হচ্ছে আমাদের খাবার চলে আসে। এখানে ক্র্যাব নিয়েছিলাম আর হচ্ছে স্কুইড নিয়েছিলাম। সো গরম যেহেতু পড়েছে, অবশ্যই ঠান্ডাটা নিতেই হবে, এটা একটু বেশিই নিয়েছিলাম। এখানে 2 বোতল নেওয়ার পরে আরও 1 বোতল নিয়েছিলাম, কজ এত পরিমাণের গরম। এই তো আমার ভিডিওতে বাম হাত ঢুকিয়ে দেবে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, ও কখনো সি ফুড খেত না। আর ক্র্যাব তো অনেক দূরের কথা, ও কখনো এটা খায়নি। ও আমি যখন বলতাম বিয়ের আগে আমি কাঁকড়া খেয়েছি, তখন ও আমাকে বলতো ইস, এই জিনিস কেউ খায়। তো সেই মানুষটাই আজকে কাঁকড়া মজা করে খাচ্ছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি তো আগে থেকেই খাই, মানে এখানে গরমে আমার অবস্থা অনেক খারাপ ছিল আমার ওড়না টোড়না নিয়ে একদম হ্যাবাচাবা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি তো ক্র্যাব আগে থেকেই খাই, ও খেতো না। বাট এখানে আপনারা দেখুন ও কীভাবে খাচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আস্তে আস্তে ওকে অনেক কিছুই শিখিয়ে ফেলেছি, ওর খাওয়া দাওয়াও এখন অনেকটাই মানে চেঞ্জ চলে এসেছে। সেটা আমি আপনাদের সাথে আরেকদিন আরেকটা ব্লগে শেয়ার করব। তো আজকের দিনটা, আজকের ঘোরাঘুরি, আজকের খাওয়া দাওয়া এই প্রচণ্ড গরমের ভেতরে আমার কেমন ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।